অনেকেই দেখছি চলে এসছেন ইতিমধ্যে। পিন্টু খান সাহেবকে দেখলাম। তারেক সাহেব, আমার কথা শোনা যাচ্ছে? আমাকে একটু বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ জি, আছি ভালো। তারেক খান সাহেব, একটু আমাকে বলেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, লাবণ্য আপা বলেছেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, গুড। মাসুদ হাসান খান সাহেবকে দেখতে পাচ্ছি আজকের। অনেকেই চলে এসছেন। আমরা ইন টাইমে শুরু করতে পারবো ইনশাল্লাহ। মুজিব আর সরকারকে দেখতে পাচ্ছি। মিস্টার ড্রামার অনিককে দেখছি। মাসুদ হাসান খান সাহেবকে দেখতে পাচ্ছি। আপনারা কেমন আছেন সবাই? সবাই একেবারে চুপচাপ। এখন তো সবার ভালো থাকার কথা, সবাই বাসা থেকে বের হয়ে গেছেন। ঘোরাঘুরি করছেন। থ্যাংক ইউ। আছি ভালো, গুড। করোনার মধ্যেও আমরা এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাচ্ছি। মাসুদ হাসান খান সাহেব, আছি ভালো, থ্যাংক ইউ। আমরা সবসময় আছি ভালো, আছি ভালো, আছি ভালো। আমার চুলটা মনে হয় অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই না? এটা কাটতে হবে। সেলুনে যাওয়া হচ্ছে না সঙ্গত কারণে। হাসান তারেক সাহেব, হ্যাঁ ভালো আছেন, গুড। আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার ভিতরে প্রবেশ করি। আমাদের প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজন শুক্রবারের ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে
আমি মোহাম্মদ হাসান শামসুদ্দিন প্রতি শুক্রবার রাত 9টায় জীবনমুখী অনুষ্ঠান পরিচালনা করে আসছি। প্রায় 6 মাস হতে চলল আমাদের এই কার্যক্রম। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এই কার্যক্রম চলতে থাকবে। আমাদের এই কার্যক্রমের মধ্যে আমরা মূলত জীবনমুখী কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, জীবনমুখী কিছু চর্চা করি। হ্যাঁ, চিটাগাং থেকে মিতা খানকে দেখছি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজেকে আনন্দে রাখা। কারণ এই পৃথিবীতে চলতে হলে সমস্যা থাকবে, দুঃখ কষ্ট থাকবে, তার মধ্যে আমাদেরকে ভালো রেখে, আনন্দ রেখে আমাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে। আমরা এখানে ধর্মীয় কোনো আলোচনা করি না, ধর্মীয় কোনো বিতর্কে আমরা জড়াই না। কারণ হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে আমাদের জীবনবোধ। প্রত্যেক মানুষেরই নিজ নিজ ধর্ম আছে। আমরা যখন ধর্ম নিয়ে আলোচনা করি, সেই আলোচনা সার্বজনীন আলোচনা করি, যেন আমাদের জীবনের মঙ্গলে আসে। ধর্মীয় কোনো বিতর্কের মধ্যে আমরা কোনো জড়াই না। তার কারণ কোনো বিতর্কে জড়ালে, কোনো বিতর্ক নিয়ে কথাবার্তা বললে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা এখানে বসিনি, আমরা এখানে কিছু আলোচনা করি, যে আলোচনাগুলো আমাদের জীবনের প্রয়োজনে আসে। তো যাই হোক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা এখন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি, সেটি হচ্ছে প্রাণায়াম। আপনাদেরকে তো ধন্যবাদ জানানো হয়নি, ভুলে গেছি আমি। সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আনন্দে আছেন। যেটা বলছিলাম যে আমরা এখন ধারাবাহিকভাবে প্রাণায়াম নিয়ে আলোচনা করছি। আজকের প্রাণায়ামের খুব সম্ভবত 9ম পর্ব আলোচনা হবে। 9ম অথবা 10ম, খুব সম্ভবত, হয়তোবা 10ম হতে পারে। তো যাই হোক, আমরা ইতিমধ্যে প্রাণায়ামের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। শ্বাস প্রশ্বাস হচ্ছে মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শুধু জড়িত বললে ভুল হবে, বলা যায় যে জীবনের শুরু হচ্ছে শ্বাস প্রশ্বাস দিয়ে, জীবনের সমাপ্ত হবে এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়েই। শ্বাস প্রশ্বাস আমাদের ভিতরে যেদিন প্রবেশ করেছে, সেই দিন থেকে আমাদের জীবন চলছে। যেদিন শ্বাস প্রশ্বাস মুক্ত হয়ে যাবে, সেদিন আবার আমরা সেই পূর্বের অবস্থায়, যেখান থেকে আমরা এসেছি, সেখানে আমরা ফিরে যাব। সেই জন্য শ্বাস প্রশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেহ, মন, সোল সব কিছুর জন্যই এই শ্বাস প্রশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। শ্বাস প্রশ্বাসের দুটো দিক আছে। একটি হচ্ছে শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলা,
আরেকটি হচ্ছে শ্বাস প্রশ্বাস ধীর গতিতে চলা। আপনি শ্বাস প্রশ্বাসকে যত ধীর গতি সম্পন্ন করবেন, শ্বাস প্রশ্বাস তত আপনার ভিতরে সঞ্চিত হতে থাকবে। শ্বাস প্রশ্বাস সঞ্চিত হওয়া মানে হচ্ছে অক্সিজেন সঞ্চিত হওয়া। শ্বাস প্রশ্বাস যত দ্রুত গতি সম্পন্ন হবে, শ্বাস প্রশ্বাস আপনার ভিতরে সঞ্চয় তত কম হবে। যে জিনিস আপনার ভিতরে যত বেশি সঞ্চয় হবে, সেই জিনিস আপনার প্রয়োজনে বেশি থেকে বেশি করে আসবে। প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ বা আনপান, বুদ্ধ ধর্মে আনাপান বলে, বা পানাসফাজ, আমরা যেটাই বলি না কেন, যে নামেই বলি না কেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিদিংকে স্লো করা। আর ব্রিদিংকে যদি আপনার জীবনের প্রয়োজনে কাজে লাগাতে চান, তাহলে আপনার প্রয়োজনকে শ্বাস প্রশ্বাসের সাথে সংযোগ করে দিতে হবে। শ্বাস প্রশ্বাসের সাথে আপনার ইচ্ছাকে, আপনার কর্মকে, আপনার চিন্তাকে সংযুক্ত করে দিতে হবে। যদি আপনার ইচ্ছাকে, আপনার কর্মকে আপনি সংযুক্ত করে দিতে পারেন আপনার শ্বাস প্রশ্বাসের সাথে, তাহলে কি হবে? আপনার কর্ম, আপনার চিন্তা, আপনার অনুভূতি আপনার শ্বাস প্রশ্বাস থেকে আপনার দেহের ভিতরে অক্সিজেনে প্রবেশ করবে। অক্সিজেন থেকে আপনার সেই চিন্তা, সেই অনুভূতি আপনার গ্ল্যান্ডের মধ্যে প্রবেশ করবে। গ্ল্যান্ড থেকে ধীরে ধীরে আপনার অণু, পরমাণু, স্নায়ুর ভিতরে প্রবেশ করবে। সেখান থেকে ধীরে ধীরে আপনার ডিএনএতে প্রবেশ করবে। হ্যাঁ, ডিএনএ থেকে ধীরে ধীরে এটা একেবারে বডির বা দেহের শেষ যে শক্তি, আমরা যেটাকে বলি নিউক্লিক অ্যাসিড, সেখানে পৌঁছে যাবে। সেজন্যই ইসলাম ধর্মে বলা হয় যে জিকির করো, দমে দমে জিকির করো, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের তালে তালে জিকির করো। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের তালে তালে যদি আপনি আপনার স্রষ্টাকে স্মরণ করেন, তাহলে এই স্রষ্টার পজিটিভ অনুভূতিগুলো আপনার একেবারে সেই ডিএনএ পর্যন্ত চলে যাবে। সেই জন্য আপনি যে কাজটি করবেন, সে কাজটি শ্বাস প্রশ্বাসের সাথে করা ভালো। আর আপনি যদি শ্বাস প্রশ্বাসকে যদি একটা ছন্দে রাখতে পারেন, তাহলে কি হবে? বিষয়টি আপনার ভিতরে অপটিমাম লেভেলে সেটা ধারণ হবে। সেজন্যই প্রাণায়াম এত গুরুত্বপূর্ণ। অনেকে প্রাণায়াম নিয়ে অনেক বিতর্ক করে, হ্যাঁ, এটা আমার ধর্মের না, ওটা আমার ধর্মের না, হ্যাঁ, এটা আমার না, এটা করা ঠিক না। কে কি বলল সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে আমি নিজেকে ভালো রাখতে চাই। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে যারা এই সমস্ত কথা বলেন তারা কি কোনোদিন আসবেন আমার কাছে? প্রশ্নের উত্তর দেন। প্রাণায়াম আমরা করি দেহ মনকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। আর দেহ মন যত ভালো থাকবে, আপনি ধর্মকর্ম তত ভালোভাবে করতে পারবেন, স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন। সেজন্যই প্রাণায়ামের গুরুত্ব অপরিসীম। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রাণায়াম নিয়ে আমরা কথা বলেছি। তার মধ্যে আমরা অনুলোম বিলোম, অর্থাৎ শ্বাস নেয়া ছাড়া অল্টারনেটিভ ব্রিদিং এক্সারসাইজ আমরা করেছি। দুটো সেশন নিয়ে আপনাদেরকে করেছি।
নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এই প্রাণায়ামটি নিয়মিত করবেন। এটাকে বলা হয় মাদার প্রাণায়াম, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণায়াম আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণায়াম হচ্ছে এই অনুলোম বিলোম প্রাণায়াম, অর্থাৎ অল্টারনেটিভ নস্ট্রাল ব্রিদিং। সেই জন্য আমি আপনাকে বলবো এই অনুলোম বিলোম প্রাণায়াম নিয়মিত প্র্যাকটিস করবেন। অনুলোম বিলোম প্রাণায়ামের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আপনার দেহের ভিতরের নাড়িকে পরিশুদ্ধ করে এবং দেহের ভিতরের অক্সিজেনকে বৃদ্ধি করে। এই দুটো কাজ একসাথে করে এবং আপনার স্নায়ুকে সচল রাখে। অনুলোম বিলোম প্রাণায়াম। এবং প্রাণায়ামের মধ্যে তিনটা গ্রুপ আছে: শ্বাস নেয়া, শ্বাস ছাড়া, শ্বাসকে হোল্ড করে রাখা। অনুলোম বিলোম প্রাণায়ামের মধ্যে এই তিনটি অংশই আছে এবং এই হোল্ড করার মধ্যে আবার দুরকম। একটা হচ্ছে ইনার হোল্ডিং আর একটা হচ্ছে আউটার হোল্ডিং। অনুলোম বিলোম প্রাণায়ামের মধ্যে ইনার এবং আউটার হোল্ডিং দুটোই আছে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন অনুলোম বিলোম প্রাণায়াম করেন তাহলে সকল প্রাণায়ামের সুফল আপনি পাবেন। বিশেষ করে নারী শুদ্ধি, অর্থাৎ আপনার দেহের ভিতরে যে এনার্জি চ্যানেলগুলো আছে সেই এনার্জি চ্যানেলগুলো পরিশুদ্ধ হতে থাকবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব অনুলোম বিলোম প্রাণায়াম নিয়মিতভাবে চর্চা করবেন। মাত্র 5 মিনিট, বেশি দরকার নেই, 5 মিনিট চর্চা করলেই হবে। আজকের খুব সহজ একটা প্রাণায়াম আমি শেখাবো, একেবারে সহজ। অর্থাৎ প্রাণায়ামকে কিভাবে নিজের জীবনের সাথে মার্চ করে নিতে হয়, নিজের জীবনের সাথে একীভূত করে নিতে হয়, সেটার একটা প্রাণায়াম আজকে আমরা এখানে শিখব। খুবই সহজ একটি প্রাণায়াম। আমরা সেটা আলোচনা করেই আজকের প্রশ্নোত্তর পর্বে যাব। আপনারা যদি প্রশ্ন আজকে না করেন তাহলে ধরে নেব যে আমাদের এই আলোচনা আপনার পছন্দ হচ্ছে না। আজকের প্রশ্নের জন্য দীর্ঘ সময় দিব, কারণ আমি দেখেছি প্রশ্ন করলে সেখান থেকে অনেক বিষয়ে বের হয়ে আসে এবং আপনাদের অনেক কনফিউশন দূর হয়। সেজন্য আমি আজকে প্রশ্নের জন্য প্রায় আধা ঘন্টা সময় আপনাদেরকে দেব এবং সব শেষে একটা মজার টিপস বলবো। আমরা প্রতিদিনই, থ্যাংক ইউ, আমাকে একজন জানিয়েছেন প্রাণায়ামের 10 নম্বর পর্ব হচ্ছে। এটা তো একটা বিশাল ব্যাপার, আমরা 10 নম্বর পর্ব। আপনারা যদি চান আমি প্রাণায়ামের উপরে 100 পর্ব করতে পারবো। তবে আমরা একটা সময় গিয়ে প্রাণায়ামকে আমরা শেষ করব, কারণ আমাদের আরো অনেক কিছু আলোচনার বিষয় আছে, জানার বিষয় আছে। তবে চলতে থাকুক প্রাণায়াম। তার কারণ অনেকে প্রাণায়াম শিখতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেন, কিন্তু সঠিকভাবে প্রাণায়াম শেখা হয় না। সে কারণেই
আমরা এই প্রাণায়াম শেখানোর উদ্যোগ নিয়েছি এবং আপনারা আশা করি উপকৃত হচ্ছেন। যেটি বলছিলাম, আজকের আমরা যে প্রাণায়ামটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ওয়াকিং প্রাণায়াম, অর্থাৎ হাঁট বা বলতে পারেন জার্নি প্রাণায়াম। জার্নি অর্থাৎ আপনি ভ্রমণ করছেন, তার সাথে আপনি প্রাণায়াম করছেন। যারা প্রতিদিন সকালে এক্সারসাইজ করেন, মর্নিং ওয়াক করেন বা হাঁটাচলা করেন, তাদের জন্য এই প্রাণায়ামটি খুবই সহজ এবং করতে সুবিধা হবে। কারণ এই প্রাণায়ামটি করতে হলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটাচলা করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। যারা হাঁটাহাঁটি করবেন তাদের জন্য এই প্রাণায়ামটি খুবই উপযোগী। তাহলে বলবেন যে আমরা হাঁটাচলা করি না, আমাদের জন্য কি এই প্রাণায়ামটি করা যাবে না? হ্যাঁ, আপনি করতে পারবেন, ঘরের ভিতরে করতে পারবেন। তবে আমি চাই আপনারা সকালে উঠে অন্তত হলেও 5 মিনিট হাঁটাচলা করেন। আমি শুরুতে বলেছি যে প্রাণায়ামকে আপনার জীবনের সাথে মার্জ করে নিতে হবে। প্রাণায়ামকে যদি আপনার জীবনের সাথে মার্জ করে নিতে পারেন, একীভূত করে নিতে পারেন, তাহলে কি হবে? এই শ্বাস প্রশ্বাসের ভিতরে একটা ছন্দ চলে আসবে, রিদম চলে আসবে। আপনি সবসময় মনে রাখবেন, আপনি জীবনে যে কাজই করেন না কেন, দেখেন এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, আপনি যে কাজই করেন না কেন, সেটা যাই হোক, যত ছোট কাজই হোক, যত ছোট কাজই হোক, আপনি কাশি দিচ্ছেন, এটা একটা ছোট কাজ। এই কাশি যখন দিবেন, সব সময় আপনি একটা ছন্দ তৈরি করার চেষ্টা করবেন, রিদম তৈরি করার চেষ্টা করবেন। দেখেন, একই কথা আপনি যখন ছন্দ দিয়ে বলেন, একটু সুর করে বলেন, তখন আপনার সন্তানের কাছে ভালো লাগে। যখন আপনি কাঠখোট্টাভাবে বলেন, তখন কিন্তু ভালো লাগে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু চলছে একটা রিদমের মধ্যে, সব কিছু চলছে একটা ছন্দের মাধ্যমে। এই যে গ্রহ নক্ষত্র, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, এই যে গ্রহ নক্ষত্র, তারপরে আমরা যে গ্রহের ভিতরে আমরা আছি, বসবাস করছি, সেখানে যে আমাদের যে এই কি বলে এটাকে, এই যে একটা গ্রহের যে একটা সার্কেল আছে, এটার একটা কি নাম আছে আমি মুহূর্তে ভুলে গেলাম। এই যে 11টি 12টি গ্রহ নিয়ে যার কেন্দ্রে সূর্য আছে, গ্যালাক্সি বলি যে আমরা একটা, এই যে একটা গ্যালাক্সি আছে। তারপর এরকম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে। কোটি কোটি গ্যালাক্সি আছে। দেখেন, এরা কিন্তু একটা নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট একটা সাইকেলে, নির্দিষ্ট একটা দূরত্বে, নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে তারা চলছে। কখনো যদি সৌরজগৎ, রাইট, মাসুদ খান সাহেব, মাসুদ হাসান সাহেব, ধন্যবাদ। এই যে সৌরজগতই ধরেন, এখানে এই যে কতগুলো গ্রহ আছে, তার পাশে উপগ্রহ আছে, এরা একটা ছন্দে চলছে, হ্যাঁ, একটা ফ্রিকোয়েন্সিতে চলছে, একটা টাইম মেনটেন করে চলছে এরা। এই ছন্দ যখনই বিচ্যুত হবে, তখনই কি হবে? ধ্বংস হয়ে যাব আমরা। তাহলে সব কিছুর মধ্যে এই ছন্দ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেহেতু এই শ্বাস প্রশ্বাস হচ্ছে আমাদের জীবন, তাহলে এই শ্বাস প্রশ্বাসকে আপনি যদি ছন্দায়িত করতে পারেন, তাহলে কি হবে? আপনার এই জীবন ছন্দময় হবে।
সে কারণে আপনি যে কাজই করেন না কেন সেই কাজকে সবসময় ছন্দময় করার চেষ্টা করবেন। আপনার পেশা জীবন, আপনার কর্মময় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, হ্যাঁ, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, হ্যাঁ, আপনার ধর্মীয় জীবন, সব কিছুর মধ্যে এই ছন্দ, এই ফ্রিকোয়েন্সি যত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন, সেই জিনিস আপনার জীবনে তত বেশি আত্মস্থ হতে থাকবে। এটাই হচ্ছে একেবারে জিস্ট কথা। ছন্দ তৈরি করতে হবে, রিদম তৈরি করতে হবে, তাহলে কি হবে, আপনার ভিতরে ফ্রিকোয়েন্সি তৈরি হতে থাকবে। ঠিক আছে? তা আমরা যে এক্সারসাইজ আজকে করব প্রাণায়াম, এটা খুব সহজ এক্সারসাইজ, এটা 2 মিনিট লাগবে আপনাদেরকে বলতে। সেটা হচ্ছে, আপনি যখন সকালবেলা যখন হাঁটতে বের হন, আপনি সব সময় আপনি যে স্টেপিং করেন, এই স্টেপিং এর মধ্যে একটা ছন্দ তৈরি করবেন। কিরকম? আপনি স্টেপিং করবেন, ইকুয়াল ডিস্টেন্সে স্টেপিং করবেন, ইকুয়াল ডিস্টেন্সে। কখনো খুব লম্বা, কখনো ছোট, এটা করবেন না। কখনো দ্রুত, কখনো স্লো, এটা করবেন না। ডিস্টেন্স একই হবে স্টেপিং এর, টাইমিং একই হবে স্টেপিং এর। এটা সবসময় আপনি মেনটেন করবেন। সাথে সাথে এই যে টাইম এবং ডিস্টেন্স, এর সাথে সাথে আপনি আপনার ব্রিদিংকে তার সাথে সিঙ্ক্রোনাইজড করবেন। কিভাবে সিঙ্ক্রোনাইজড করবেন? দিলেন, শ্বাস ইনহেল করবেন, নেক্সট স্টেপিং দিলেন, আপনি শ্বাস এক্সহেল করবেন, আবার স্টেপিং করলেন, শ্বাস ইনহেল করবেন, আবার স্টেপিং করলেন, শ্বাস এক্সহেল করলেন। এক্সহেল মানে শ্বাস বের করা, ইনহেল মানে শ্বাস নেয়া। স্টেপিং করলেন, শ্বাস নিলেন, স্টেপিং করলেন, শ্বাস ছাড়বেন। আর্মিদেরও কিছু সিস্টেম মেনটেন করা হয়, তবে আপনার আর্মিদের মতো করার দরকার নেই, তাদেরও ব্রিদিং এর মধ্যে একটা সিস্টেম আছে, স্টেপিং আছে, তারা যে এক্সারসাইজ করে, আপনি ঠিকই বলেছেন। কিন্তু সেখানে তারা যে স্টেপিং করে, সেই স্টেপিং এর মধ্যে ডিস্টেন্স ফিক্সড, সবার জন্যই ফিক্সড, সবার জন্য একটা ফিক্সড ডিস্টেন্স স্টেপিং এর। সেনাবাহিনীতে যেটা করে, আপনার সেটা করার দরকার নেই। আপনি আপনার মতো করে স্টেপিং এ একটা ফিক্স আপ করে নেবেন। তাহলে 3টা জিনিস আপনি করবেন। স্টেপিং এর ডিস্টেন্স আপনি একটা ফিক্স করে নেন, এবং টাইমিংটা ফিক্স করে নেন, কত স্পিডে আপনি করবেন। তার সাথে আপনার ব্রিদিংটাকে আপনি সিঙ্ক্রোনাইজড করে ফেলেন। শুরু করবেন ইনহেল দিয়ে, নেয়া দিয়ে শুরু করবেন, তারপরে ছাড়বেন, নিবেন, ছাড়বেন, নিবেন। একই রিদমে করতে হবে। একবার ফাস্ট করলেন, একবার স্লো করলেন, সেটা হবে না। একই রিদমে আপনি নিতে থাকবেন। কিন্তু এটা প্রথম প্রথম যখন আপনি করবেন, খুব অসুবিধা হবে। আমি বলছি আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি করতে গেলে দেখবেন আপনার অসুবিধা হবে। কারণ টাইমিং, স্টেপিং অ্যান্ড ব্রিদিং, এই 3টে জিনিসকে আপনার সিঙ্ক্রোনাইজ করতে হবে। 3টে জিনিসকে যখনই আপনি সিঙ্ক্রোনাইজ করবেন, দেখবেন কোনো না কোনো একটা এর মধ্যে ডিস্টার্ব হবে। তাহলে কি করবেন না? অবশ্যই করবেন। কিছুদিন আপনি প্র্যাকটিস করলেই দেখবেন এই 3টার ভিতরে একটা ছন্দ চলে আসবে। যখনই এই ছন্দ যখন চলে আসবে, তখন দেখবেন আপনার খালি করতে ইচ্ছা করবে, আরেকটু করতে ইচ্ছা করবে, মনে হবে আরেকটু করি। তখন এই ইচ্ছাটা জাগ্রত হবে, কারণ বডির ভিতরে 3টে জিনিসকে আপনি সিঙ্ক্রোনাইজ করে ফেলছেন। একটা টাইম, একটা হচ্ছে ব্রিদিং, আর একটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স
টাইম অ্যান্ড ব্রিদিং, এই তিনটাকে সিঙ্ক্রোনাইজড করছেন। আর তিনটা যখনই সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে তখনই কি হবে, আপনার বডির মধ্যে ওই রিদমটা চলে আসবে। তখন দেখবেন আপনার হাঁটায় একটা রিদম চলে আসবে, শ্বাস প্রশ্বাসে একটা রিদম চলে আসবে, টাইমিংয়ে একটা রিদম চলে আসবে। ক্লিয়ার? এই এক্সারসাইজের উপরে কারো প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করেন, তারপরে আমরা ভিন্ন বিষয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করব। কারো প্রশ্ন আছে? এখানে একজনে প্রশ্ন করেছেন যে হাঁটাহাঁটি ঘরের মধ্যে করলে ভালো হবে কি হবে না। বাইরে হাঁটাহাঁটি করলে সবচেয়ে ভালো, বিশেষ করে আপনার জন্য যিনি এই প্রশ্ন করেছেন। আপনি যদি, আমি যে এক্সারসাইজের কথা এটা বললাম, আপনি যদি এটা নিয়মিত কালকের থেকে শুরু করেন, 1 মাসের মধ্যে আপনি আপনার সমস্যা থেকে রিকভার হতে থাকবেন, যদি এই এক্সারসাইজ আপনি প্র্যাকটিস করতে পারেন। যারা সকালে এক্সারসাইজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই এক্সারসাইজ কখনো গাছের নিচে করবেন না। তার কারণ সকালবেলা গাছের নিচে প্রচুর কার্বন ডাই অক্সাইড জমে থাকে, কারণ রাতে গাছ কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, সেই কার্বন ডাই অক্সাইড গাছের নিচে জমে থাকে। সেই জন্য সকালবেলা কখনোই গাছের নিচে এক্সারসাইজ করতে হয় না, খোলা জায়গায় মাঠের ভিতরে এক্সারসাইজ করতে হয়। আমাদের অনেকে ভুল করেন, অনেকে গাছের নিচে যে এক্সারসাইজ করেন, কখনো গাছের নিচে করবেন না। বিশেষ করে প্রাণায়াম তো করবেনই না, কারণ আপনি যদি গাছের নিচে প্রাণায়াম করেন তাহলে ক্ষতি হবে, আপনার দেহের ভিতরে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে। একটা সুন্দর প্রশ্ন এসছে, কতটা কদমে এক্সারসাইজ এটা করব? প্রতিটা কদমে শ্বাস প্রশ্বাস হবে। যেমন এই একটা কদম দিলেন, শ্বাস নিলেন, এই আরেকটা কদম দিলেন, শ্বাস ছাড়লেন, আবার একটা কদম দিলেন, শ্বাস নিলেন, একবার শ্বাস নেবেন। প্রতিটা কদমে একবার শ্বাস নেবেন, একবার শ্বাস ছাড়বেন। অর্থাৎ এই কদম দিলেন, শ্বাস নিলেন এবং শ্বাস ছাড়লেন, সেটা না। এক কদম দিলেন, শ্বাস ছাড়লেন, আরেক কদম দিলেন, আপনার শ্বাস নিলেন, এইভাবে, তাহলে রিদমটা ভালো হবে। ক্লিয়ার? এখানে আরেকটি প্রশ্ন এসছে, এক্সারসাইজ কতক্ষণ করলে ভালো? এটা প্রথম আপনি বেশিক্ষণ করতে পারবেন না, তার কারণ ওই যে তিনটা জিনিসের সিঙ্ক্রোনাইজেশন হতে চাইবে না, ডিস্টেন্স, টাইম এবং ব্রিদিং হতে চাইবে না। প্রথম একটু কষ্ট হবে, 10 মিনিট 15 মিনিট করেন, তারপরেই দেখবেন যখনই রিদমটা চলে আসবে তখন আপনি আধা ঘন্টা করেন, 45 মিনিটস করেন। সাধারণত ডাক্তাররা প্রেসক্রিপশন করেন যে মিনিমাম 45 মিনিটস হাঁটাচলা করবে, এটা ডাক্তারদের প্রেসক্রিপশন। আমাকেও ডাক্তাররা প্রেসক্রিপশন করেছিলেন, যখন আমার অপারেশন হয় প্রেসক্রিপশন করেছিলেন যে মিনিমাম 45 মিনিটস হাঁটবেন, কিন্তু আমি হাঁটতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটাচলা করতাম। এখন অবশ্য 1 ঘন্টা করি, কারণ এখন তো আর চন্দ্রিমা উদ্যানে আমি যেতে পারি না, তো ওখানে বন্ধ। এখন ছাদে হাঁটাচলা করি, রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে হাঁটাচলা করি। হ্যাঁ, সেই জন্য আমি কালো হয়ে গেছি, দেখেন সব আমি, আমার হাত টাত সব কালো হয়ে গেছে রোদের তাপে। ছাদ ছাড়া তো আর উপায় নেই, এখন বাইরে যাই না, সেফটি সিকিউরিটির কারণে হাঁটতে যাই না, সেই জন্য 1 ঘন্টা হাঁটি এখন। মিনিমাম 45 মিনিটস হাঁটা ভালো, তবে প্রথম হয়তো একটু অসুবিধা হবে, রেস্ট নিয়ে করেন,
সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, শ্বাস প্রশ্বাসকে কখনো প্রেসার দিয়ে আপনি করবেন না। হ্যাঁ, ইফ ওয়াক ফাস্ট, আপনি ফাস্ট হাঁটেন, অসুবিধা নাই। ডিস্টেন্স, টাইমিং এবং ব্রিদিং তিনটাকে সিঙ্ক্রোনাইজড করবেন, তিনটাকে একত্রিত করবেন, করে যদি আপনি ফাস্ট হাঁটতে পারেন খুব ভালো হয়। কিন্তু ফাস্ট না হাঁটাই ভালো। তার কারণ হচ্ছে প্রাণায়ামের মূল উদ্দেশ্য হচ্ছে কি, ব্রিদিংকে স্লো করা। আপনি যদি ফাস্ট হাঁটেন তাহলে তো ব্রিদিং ফাস্ট হয়ে গেল, তাহলে তো কোনো কাজ হলো না আপনার, তাহলে তো আপনি স্পোর্টসম্যান হয়ে গেলেন। আপনি তো স্পোর্টসম্যান হতে চান না, আপনি তো আপনার স্নায়ুকে অ্যাক্টিভেট করতে চান, বডির মধ্যে রিদম তৈরি করতে চান। তাহলে ব্রিদিংয়ের ফার্স্ট কাজই হচ্ছে ব্রিদিংকে স্লো ডাউন করা। তো ব্রিদিংকে স্লো ডাউন করতে হলে কি করতে হবে, আপনার হাঁটাকেও স্লো করতে হবে, আপনার ডিস্টেন্সকেও স্লো করতে হবে। হ্যাঁ, ওই বগের মতো পা ফেলতে হবে, এইরকম, এই যে এই বগ এরকম পা ফেলে না, এরকম পা ফেলতে হবে, চড়ুই পাখির মতো ফেললে হবে না। ক্লিয়ার? স্লো করতে হবে, যত স্লো ডাউন। আপনি এখন বলেন না আমার তো ফাস্ট হাঁটার অভ্যাস। আপনি ফাস্ট হাঁটার অভ্যাস আছে, ঠিক আছে, প্রথম 10 মিনিট আপনি এইভাবে হাঁটেন, তারপরে আপনি ফাস্ট হাঁটেন। পেয়েছেন প্রশ্নের উত্তর? হাঁটার পরে কতক্ষণ পরে পানি পান করা উত্তম? আপনি হাঁটার আগে আপনি কিছু পানি পান করবেন, হট ওয়াটার, গরম পানি। এটা এখন পরীক্ষিত যে সকালবেলা উঠেই আপনি যদি গরম পানি পান করেন সেটা আপনার হেলথের জন্য ভালো, মাসুদ সাহেবের জন্য ভালো। গরম পানি খেলে পেটের ভিতরে ফ্যাট বার্ন হয়। আপনি খেয়ে তারপরে হাঁটবেন, পেট ভরে আবার খাবেন না, তাহলে আবার হাঁটা চলায় অসুবিধা হবে। আপনি যতটুকু খাওয়া দরকার কমফোর্টেবল স্টেজে খাবেন, হাঁটাচলা করবেন, তারপরে এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনি আবার পানি খেতে পারেন, গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার শেষ করেই শাওয়ার নিতে হয় না, একটু রেস্ট নিয়ে শাওয়ার নিতে হয়। ক্লিয়ার? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের জন্য দ্রুত হাঁটতে হয় বলা হয়, ঠিক আছে। ডায়াবেটিস রোগীদের জন্য দ্রুত হাঁটতে বলা হয়, সেটারও একটা নিয়ম আছে, খুব ফাস্ট হাঁটতে বলা হয় না। ডায়াবেটিস রোগীদের জন্য খুব ফাস্ট হাঁটতে বলা হয় না, আপনার হাঁটতে হবে একটু রিদমে হাঁটতে হবে। আর আপনি যে ফাস্ট হাঁটবেন সেই ফাস্ট হাঁটার সাথেই আপনি ব্রিদিং নেন, ব্রিদিং কন্ট্রোলে চলে আসবে, কোনো অসুবিধা নাই। ফাস্ট হাঁটা না, ফাস্ট হাঁটতে হবে কথাটা ঠিক না, হাঁটতে হবে ছন্দে, রিদমে হাঁটতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো আজকাল ডাক্তাররা এই এই বিষয়গুলো আজকাল জেনে গেছে এবং এগুলো তারা আজকাল সাজেস্ট করে। আপনাকে রিদমে হাঁটতে হবে, ছন্দের মধ্যে হাঁটতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা হচ্ছে ডিজিজ, সেটা হলো সমস্যা। আপনার সমস্যা যদি থাকে সেখানে ডাক্তার যে প্রেসক্রিপশন দেবে সেইভাবেই আপনাকে করতে হবে, তার সাথে আপনি প্রাণায়ামটাকে সংযুক্ত করে নেবেন। আর আমি যেটা এখানে বলছি এটা হচ্ছে স্বাভাবিক মানুষ, একটা স্বাভাবিক মানুষ যখন সকালে এক্সারসাইজ করে তখন তিনি কি করবেন সেইটা আমি বলছি। আর যারা অসুস্থ তারা ডাক্তার যেভাবে হাঁটতে প্রেসক্রিপশন করেছেন তার সাথে ব্রিদিংকে সংযুক্ত করবেন। ক্লিয়ার? যিনি প্রশ্ন করেছেন ডায়াবেটিসের। বিকেলে ছাদে করা যাবে? অবশ্যই ছাদে করা যাবে, তবে বেশি মানুষজনের মধ্যে না করাই ব্রিদিং ভালো। তার কারণ বেশি মানুষজনের মধ্যে যদি করেন সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে, আপনি যদি করেন তাহলে ওই কার্বন ডাই অক্সাইড ইনহেল করবেন। সেই জন্যই আপনার ছাদে করেন ভালো, কিন্তু সেখানে মানুষজন, কাজের মানুষ যেন বেশি না থাকে, সেদিকে আপনি খেয়াল করবেন। আরো প্রশ্ন করেন, যত প্রশ্ন করবেন তত ভালো এই সাবজেক্টের উপরে, অর্থাৎ প্রাণায়ামের উপরে। আমি এখন যে প্রাণায়াম নিয়ে কথা বলেছি তার উপরে প্রশ্ন করেন। অনেকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, তার ফলে কি হয়েছে, অনেকেই আপনি অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গেছেন।
প্রশ্ন করেন, আমি যে প্রাণায়াম নিয়ে আজকে কথা বললাম, এই যে ওয়াকিং প্রাণায়াম বা ভ্রমণের প্রাণায়াম, তারপর এই দেখেন একটা সুন্দর প্রশ্ন এসছে যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো দ্রুত হাঁটতে বলা হয়। হ্যাঁ, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের এই দ্রুত হাঁটার সাথেই ব্রিদিংকে সিঙ্ক্রোনাইজ করবে। আর কোনো প্রশ্ন আছে? আর আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই প্রোগ্রাম সবাইকে বলেন, জানুক, আমাদের সবাই দেখতে আসুক। এখানে তো আমি বাণিজ্যিক ভিত্তিতে তো করছি না, এখানে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না, কোনো রেজিস্ট্রেশন তো করতে হচ্ছে না। এই যে ফেসবুকে দেখেন অনেকে প্রোগ্রাম করে, রেজিস্ট্রেশন করতে হয়, অনেক রকম হ্যাসেল আছে। আমরা তো কিছুই করছি না। আপনার ফ্রেন্ডদেরকে বলেন, তারা যদি আসে উপকৃত হবে। এখানে একটা প্রশ্ন এসছে, জাগতিক কাজের সফলতার জন্য শ্বাস প্রশ্বাসকে কিভাবে ব্যবহার করব। জাগতিক কাজের সাথে ব্যবহার করবেন এইভাবে, শ্বাস যখন নেবেন তখন ওই কাজকে আপনি চিন্তা করবেন, যখন শ্বাস ছাড়বেন তখন, আমি আরো ক্লিয়ার করে বলি, যখন শ্বাস নেবেন তখন আপনি ফিল করবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আপনি পজিটিভ এনার্জি নিচ্ছেন। এই পজিটিভ এনার্জির সাথে সাথে আপনি যে জিনিস অ্যাচিভ করতে চান সেইটাকে চিন্তা করবেন, এবং শ্বাস প্রশ্বাসের সাথে সাথে সেই চিন্তা আপনার ভিতরে প্রবেশ করছে। শ্বাস যখন ছাড়বেন তখন আপনি খেয়াল করবেন আপনার ভিতরে নেগেটিভ জিনিসগুলো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। বের হওয়ার ফলে কি হচ্ছে, আপনার ভিতরে খালি হয়ে যাচ্ছে। খালি হওয়ার ফলে কি করবেন, আপনি যে থিঙ্কিংটা করছেন সেই থিঙ্কিংটা ওই খালি জায়গাটা পূর্ণ করে ফেলছে। ঠিক এইভাবে চিন্তা করবেন। কোনো সুযোগ নেই আবার এটাকে এই মুহূর্তে রিপিট করার। অন্য একদিন সুযোগ হলে আমরা রিপিট করব। হ্যাঁ, আমরা চেষ্টা করব এগুলো রিপিট করার চেষ্টা করব না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার কারণ আমাদের এগুলো তো লাইভে আছে, আপনি চাইলে লাইভে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আমাদের ইউটিউবে প্রায় 200-র মতো আমাদের ভিডিও আছে ওখানে। আমরা বাণিজ্যিকভাবে করি না, সেই কারণে এটার প্রচার নেই। আপনি ক্রিয়েটিভ মেডিটেশন বিডি বলে সার্চ দেবেন, আপনি সেখানে পাবেন। প্রায় 200-র মতো ওখানে আমাদের ভিডিও আপলোড করা আছে। হাঁটার সময় তসবিহ জপের বিষয়ে আপনার পরামর্শ কি? হাঁটার সময় যদি আপনি তসবিহ নিয়ে করতে পারেন সেটা আরো ভালো, টাইমিংটা ঠিক হবে। তসবিহ নিয়ে যদি আপনি জপ করেন, জিকির করেন, হাঁটেন, যে কোনো কাজে যদি আপনি তসবিহ ইউজ করেন তাহলে কি হয়, আপনার ছন্দ তৈরি হয়, টাইমিংটা ঠিক হয়। সেজন্য হাতে তসবিহ নিয়ে যদি আপনি হাঁটেন সেটা আরো ভালো, শোনায় সোহাগা। এবং তসবিহ নিয়ে যত বেশি আপনি জপ করবেন, জিকির করবেন, আপনার ভিতরে সেই জিনিস তত বেশি ধারণ হয়, সেই জিনিস তত বেশি আপনার ভিতরে প্রবেশ করে। সেই জন্যই সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে এই তসবিহকে ব্যবহার করা হয়, সব ধর্মে ব্যবহার করা হয়। আপনি যদি সৌদি আরবে যান, ও দেখবেন সবার হাতে একটা তসবিহ আছে। তসবিহ নিয়ে কোনো কাজ করলে আপনার সেই কাজে ছন্দ তৈরি হয়, আর যে কাজে ছন্দ তৈরি হবে সেই কাজ আপনার অবচেতন মন খুব তাড়াতাড়ি ধারণ করে নেয়। ক্লিয়ার? তসবিহর প্রশ্নের বিষয়ে আরো প্রশ্ন থাকলে করতে পারেন। শুধু কি সকালে করব? আপনি যদি সকাল, দুপুর, বিকাল যখন ইচ্ছা আপনি করতে পারেন। সকালকে বলেছি এই কারণে যে মানুষ সাধারণত হাঁটা চলা সকালেই করেন।
আপনি যখন হাঁটাচলা করেন তখনই এটা করতে পারেন। সকালে করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকালে করতে পারেন, রাতে ঘুমানোর আগে করতে পারেন। আপনার যখন সুবিধা হয় সুবিধা মতো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি 1 ঘন্টা হাঁটাচলা করেন, আপনি যদি বলেন যে 1 ঘন্টার মধ্যে আমি 5 মিনিট এই হাঁটার প্রাণায়াম করতে চাই, বাকি সময়টা আমি অন্য এক্সারসাইজ করতে চাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন কত সুন্দর সুন্দর প্রশ্ন আসলো এবং অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আরো কোনো প্রশ্ন আছে? আমি আরো 2-4টা প্রশ্ন আপনাদের কাছ থেকে আশা করছি। আজকের এই প্রাণায়ামের বাইরে অর্থাৎ অন্যান্য প্রাণায়াম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা যারা প্রাণায়ামের এক্সারসাইজ করছেন, আমি অতীতে যে সমস্ত এক্সারসাইজগুলো আমি আপনাদেরকে বলেছি, অনেকেই সেই এক্সারসাইজ করছেন প্রাণায়ামের। করতে গিয়ে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে তাহলে এখন আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। তারপরে আপনাদেরকে সুন্দর একটা টিপস বলবো যেটা সামগ্রিকভাবে আপনার জীবনের উপকারে আসবে, সেটা বলে আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। প্রাণায়ামের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? আসির আহমেদ সাহেব, রওশনারা বেগম, কারো কোনো প্রশ্ন নেই? আমাকে তো মেসেঞ্জারে সবাই শুধু প্রশ্ন করতে থাকেন, একটার পর একটা প্রশ্ন করতেই থাকেন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন। অপ্রাসঙ্গিক প্রশ্ন না করাই ভালো। যদি আমাদের প্রোগ্রাম আপনার ভালো না লাগে আপনি দয়া করে দেখবেন না। আপনি প্রশ্ন করেছেন প্রেম কি, প্রেম কি জিজ্ঞেস করার জন্য এই আমাদের লাইভ হচ্ছে না, এখানে প্রাণায়াম নিয়ে কথা হচ্ছে। এখানে প্রশ্ন এসছে অনুলোম বিলোমের সাথে ব্রিদিং হোল্ড করব কিভাবে। ব্রিদিং হোল্ড করা মানে হচ্ছে ব্রিদিংকে স্টপ করে দেওয়া, অর্থাৎ আপনি ব্রিদিং ছেড়ে দিলেন, যখন ছেড়ে দেওয়ার পরে স্টপ করে দেবেন, আর ব্রিদিং নিবেনও না ছাড়বেনও না। আবার ব্রিদিং নিয়ে ব্রিদিং যখন ছাড়বেন, ছাড়ার পরে আপনি আবার স্টপ করে দেন, নিবেনও না ছাড়বেনও না, এটাকেই বলে হোল্ড করা। অর্থাৎ সাইকেল চালাচ্ছেন, সাইকেল চালানো বন্ধ করে দেবেন, আবার সাইকেল চালানো শুরু করবেন, এটাকেই বলে হোল্ড করা। এখানে একটি প্রশ্ন এসছে খুব সুন্দর, সেটা হচ্ছে যে প্রাণায়াম করার সময় ঘাড়ে ব্যথা হয় অথবা শরীর কাঁপতে থাকে। আপনি প্রাণায়াম করার সময় খেয়াল করবেন, আপনি প্রাণায়াম করার সময় দুটো জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে আপনি কিভাবে বসছেন, পশ্চারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মেরুদণ্ড খুব সোজা করে যদি বসেন, ঘাড় সোজা যদি থাকে, সেই অবস্থায় যদি আপনি প্রাণায়াম করেন তাহলে আপনার ঘাড়ে যদি ব্যথা হয়
তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আপনি তো কখনো মেরুদণ্ড সোজা করে বসেন না, আপনার অভ্যাস নাই। এখন প্রাণায়াম করতে গিয়ে আপনি মেরুদণ্ড সোজা করে বসছেন, সে কারণে আপনার মধ্যে কিছু ডিসকমফোর্ট হতে পারে, আপনার ভিতরে খারাপ লাগতে পারে, সেটার জন্য ভয়ের কিছু নাই। এইখানে প্রশ্ন এসছে যে কিভাবে কনসেন্ট্রেশন ইমপ্রুভ করা যায়। যখন আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন তখন আপনার খেয়ালকে এই ব্রিদিংয়ের উপরে ধরে রাখবেন। এইরকম যদি আপনি 1 মাস 2 মাস 3 মাস যদি ধরে রাখেন তাহলে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার, একাগ্রতা বাড়বে। কনসেন্ট্রেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে দীর্ঘক্ষণ খেয়ালকে ধরে রাখার ক্ষমতাটাই হচ্ছে কনসেন্ট্রেশন, একাগ্রতা, অর্থাৎ কোনো একটা বিষয়ে দীর্ঘক্ষণ ধরে রাখা, এটাকে বলে কনসেন্ট্রেশন। আর মেডিটেশন হচ্ছে কোনো একটা বিষয়ে দীর্ঘক্ষণ ধরে রেখে তার ভিতরের রহস্যকে খুঁজে বের করা, এটাকে বলে মেডিটেশন। ক্লিয়ার? অনেকে কনসেন্ট্রেশন আর মেডিটেশনের মধ্যে মানে এক করে ফেলেন, দুটো এক না। কনসেন্ট্রেশন হচ্ছে কোনো একটা বিষয়ে নিজেকে ধরে রাখা, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। আর মেডিটেশন হচ্ছে হলো কনসেন্ট্রেশনের পরের ধাপ, অর্থাৎ কোনো একটা বিষয়ে ধরে রেখে তার গভীরে প্রবেশ করা, গভীরে প্রবেশ করে সেই অনুভূতিটাকে ধারণ করা। অর্থাৎ কনসেন্ট্রেশন হচ্ছে স্ট্যাটিক, একটা জায়গাতে ধরে রাখলেন, এইটা হলো স্ট্যাটিক। আর মেডিটেশন হচ্ছে ডাইনামিক, অর্থাৎ ওইটার ভিতরে প্রবেশ করে ওইটার রহস্যকে, ওইটাকে অনুভব করা, ওইটার ভিতরে কি আছে সেটাকে খুঁজে বের করা, অর্থাৎ তখন আপনাকে মুভ করতে হয়। এই জন্য মেডিটেশন হচ্ছে ডাইনামিক বলা হয়। মেডিটেশন দুই রকম আছে, একটা হলো স্ট্যাটিক মেডিটেশন, একটা ডাইনামিক। আমরা যে মেডিটেশন করি এটা হলো ডাইনামিক মেডিটেশন, অর্থাৎ চিন্তাটাকে মুভ করাতে হয়। ক্লিয়ার? কোন বয়স থেকে প্রাণায়াম শুরু করা উচিত? ধরুন 10 বছর বয়স থেকে প্রাণায়াম শুরু করা যায়। 10 বছর আগে না করাই ভালো প্রাণায়াম। 10 বছর আগে সাধারণ প্রাণায়াম যেটা আমি শিখিয়েছি, প্রথম যেটা সাধারণ প্রাণায়াম, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, এটা আপনার সন্তান যখন সচেতন হবে, অর্থাৎ আপনি যখন কোনো ইনস্ট্রাকশন দিলে সে সেটা ক্যারি আউট করতে পারে, সেই সময় থেকে আপনি এই সাধারণ প্রাণায়ামটা শিখাতে পারেন। তবে ব্রিদিং হোল্ড করা এটা নিষেধ, এটা করাবেন না। ব্রিদিং হোল্ড করা এটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন। ছোটবেলায় শুধু এই সাধারণ মেডিটেশন, ব্রিদিং নেয়া ব্রিদিং ছাড়া, এইটা করলে তার লাং হার্ট এক্সপ্যান্ড হবে, ভালো হবে। ক্লিয়ার? ভালো ভালো প্রশ্ন আসছে। প্রাণায়াম সব কিছুতে উপকার আসে, এটা পটেটোর মতো। আপনি অনেকের একটা মিসকনসেপশন আছে, আমি সেটা ক্লিয়ার করি। অনেকে মনে করে যে প্রাণায়াম করলে, যোগা করলে, মেডিটেশন করলে সব অসুখ বিসুখ ভালো হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এইটা কিন্তু একটা ভুল ধারণা মানুষের, ভুল ধারণা। তার কারণ হচ্ছে প্রাণায়াম বা মেডিটেশন এটাও আল্লাহর সৃষ্টি, মেডিসিনও হচ্ছে আল্লাহর সৃষ্টি। আপনার যদি অসুখ বিসুখ হয় আপনি মেডিসিন অবশ্যই খাবেন, মেডিসিনের পাশাপাশি আপনি মেডিটেশন করেন, প্রাণায়াম করেন, তাহলে কি হবে, ওই যে মেডিসিন খাচ্ছেন ওইটা আপনার ভিতর ত্বরান্বিত হবে, এফেক্টটা ভালো হবে, শক্তিশালী হবে। অনেকে বলে আপনি মেডিটেশন করেন আপনার অসুখ বিসুখ হয় কেন? মেডিটেশন করলে যে অসুখ বিসুখ হবে না এটা এই কথাটা ঠিক না। অসুখ বিসুখ হতে পারে, কিন্তু আপনি যদি মেডিটেশন করেন তাহলে হবে কি, আপনার কন্ট্রোলটা ভালো থাকবে, ওইটার উপরে কন্ট্রোলিং পাওয়ারটা ভালো থাকবে। আর যদি আপনি ছোটবেলা থেকেই যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে কি হবে, আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ বাইরের থেকে কোনো প্রবলেম আপনার ভিতরে যখন প্রবেশ করতে যাবে তখন বডি সেটাকে রেজিস্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ, অনুলোম বিলোমে ব্রিদিং হোল্ড করতে পারেন, তবে এটা খুব প্রেসার দিয়ে করবেন না, ধীরে ধীরে করবেন, খুব স্লোলি করবেন। কারণ হোল্ড করাটা খুব সাবধানে করতে হবে, এটা যদি না বুঝে উল্টো পাল্টা করেন ক্ষতি হবে।
হ্যাঁ, এখানে একটা প্রশ্ন এসছে, 6 বছর বাচ্চাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য কেমন মেডিটেশন বা প্রাণায়াম করা উচিত? খুব সহজ, এটা খুব সুন্দর প্রশ্ন। আপনি আপনি এই ছোট বাচ্চাদেরকে যদি বলেন মেডিটেশন করো, ও করবে না। যদি বলেন ব্রিদিং প্র্যাকটিস করুন, সে করবে না। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে কখনো আপনি করো বললে সে সেটা করে না। আমি এই বাচ্চাদের নিয়ে প্যারেন্টিং অ্যাট দ্য সেম টাইম মেমোরি পাওয়ার ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম করতে চাই। দিস ইজ এ ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম করতে চাই, কিন্তু আমি বলেছি 100 মানুষ না হলে আমি এটা করব না। আমি মেসেজ দিয়েছি, 15-20 জন 25 জন এসছে, আমি করব না। 100 মানুষের যখনই আমি দেখবো ওখানে লিস্টিং হয়েছে, আমি তারপরে এই প্রোগ্রাম করব। কারণ এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম হবে। আমি আপনাকে হাতে কলমে টেকনিক শিখিয়ে দিব, গোটা 10 টেকনিক শিখিয়ে দেব। তার মধ্যে থেকে আপনার সন্তান যে 3টা পছন্দ করবে সেই 3টাকে আপনি করাবেন, গ্যারান্টি। আপনার ছেলে যদি মেডিকেল পড়তে চায় মেডিকেলের চান্স পাবে, আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাবে, আপনার ছেলে যদি আপনার ব্রুক্রেট হতে চায়, বিসিএস এক্সাম দিতে চায়, সে বিসিএস এক্সামে চান্স পাবে ইনশাল্লাহ। আমি সেই টেকনিক শিখিয়ে দেবো, কিন্তু শর্ত 100 জন হইতে হবে, তা না হলে আমি এটা শিখাবো না। আমি প্যারেন্টসদের জন্য শিখাবো, ছাত্রদের জন্য শিখাবো। তো যাই হোক, 6 বছরের বাচ্চাদের জন্য কি করবেন? মেডিটেশন বললে তো করবে না, ব্রিদিং বললেও করবে না। তাকে বলবেন, তুমি আজকের সকালে এক কাজ করো, তুমি সারাদিন কি করতে চাও সেইটা তুমি কল্পনা করো। তাকে এইটা বলবেন সকালবেলা, কারণ তার তো সারাদিন তার কিছু না কিছু করার ইচ্ছা আছে মনে মনে। এইটা বললে কি করবে, তখন সে খুব আনন্দের সাথে সেইটা সে ভিজুয়ালাইজ করতে থাকবে, সে কল্পনা করতে থাকবে। আর এইটা যখন সে কল্পনা করতে থাকবে তখন কি হবে, সে খুব মজা পেয়ে যাবে। আর মজা যখনই পাবে তখনই তার ব্রিদিং স্লো হতে থাকবে। আর ব্রিদিং যখনই স্লো হবে তখনই সে অবচেতন স্তরে চলে যাবে। আর ওই অবচেতন স্তরে যখনই আপনি চলে যাবে তখনই তার সাবকনশিয়াস মাইন্ড ওপেন হয়ে যাবে। এই সাবকনশিয়াস মাইন্ড যখনই ওপেন হয়ে গেল তখনই আপনার সন্তান মেডিটেটিভ লেভেলে চলে গেল। মেডিটেটিভ লেভেলে যখন সে চলে গেল তখনই আপনি মনে মনে ওই সন্তানের পাশে বসে বসে মনে মনে বলবেন। কি বলবেন? আপনি সন্তানকে ভবিষ্যতে যেরকম দেখতে চান, যেরকম হতে চান, তাকে যা বানাইতে চান, সেইটা আপনি কল্পনা করবেন। কল্পনা করলে কি হবে, ওই আপনার থিঙ্কিং আপনার বাচ্চার ওই অবচেতন স্তরের মধ্যে প্রবেশ করে যাবে। কেন প্রবেশ করবে? কারণ সন্তানের সাথে মায়ের সাবকনশিয়াস ওয়ার্ল্ডে একটা কানেকশন সবসময়ই থাকে। এতটুকু বললাম, এর চেয়ে আর এখানে বেশি বলার দরকার নাই। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন লিয়ানা আপা? আপনাকে খুব সহজভাবে সংক্ষেপে বলে দিলাম কি করতে হবে। আর কোনো প্রশ্ন? আমি প্রশ্ন পর্ব শেষ করব। ভাবলাম কি কথা বলবো, দেখি যে সময় তো চলে গেল। হ্যাঁ, অনুলোম বিলোম কেন, আপনি যা কিছু করবেন অনুলোম বিলোম করেন, যত রকম এক্সারসাইজ আছে, খাওয়া দাওয়া আছে, ঘুমানো আছে, খেলাধুলা, সব কিছুতেই আপনি কনসেন্ট্রেট করবেন। যে কোনো জিনিসে যত বেশি কনসেন্ট্রেট করবেন সেই জিনিস তত বেশি ভালো হবে। কনসেন্ট্রেশন মাস্ট। আর আপনি যখন এক্সারসাইজ করবেন এই কনসেন্ট্রেশন যদি এইখানে করতে পারেন সেটা আরো ভালো, এইখানে করতে পারলে আরো ভালো, পিছনে যদি করতে পারেন, পিছনে ঠিক এই জায়গার সোজাসুজি পিছনে যদি করতে পারেন সেইটা আরো ভালো। এইটা যদি 10 হয়, পিছনে যদি করেন তাহলে এইটা হবে 80। এটা করা ডিফিকাল্ট, সেজন্য আমরা এই জায়গার কথা বলি। তাহলে আমরা আজকের অনেক প্রশ্নের উত্তর দিলাম। প্রশ্ন করলে বেনিফিট হয়, এখান থেকে অনেক বিষয়
বের হয়ে আসে, কারণ আমার তো আর সব কিছু মনে থাকে না। এবারে আসেন, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আজকের বলবো, টিপস বলবো। আমি প্রতি প্রোগ্রামে একটা করে টিপস বলবো, একেবারে সবার শেষে বলবো এই টিপস। আজকের একটা মজার টিপস বলি, সেটা হচ্ছে যে মানুষের জীবনে সব সময়, সব কাজে, সব চিন্তায় দুটো জিনিস প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে পজিটিভ, এতক্ষণ সময় দিলাম প্রশ্ন করার, এখন সময় শেষ হয়ে গেছে, এখন প্রশ্ন করছেন। আপনি যখন শ্বাস প্রশ্বাস করেন বুকে চাপ অনুভব করেন, তার মানে হচ্ছে যে আপনার এই প্রাণায়াম আপনার বুক ধারণ করতে গিয়ে সে দেখছে যে আপনি ঠিক মতো নিতে পারছেন না। রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার এই ব্লকগুলো ওপেন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি প্র্যাকটিস করে যান। তো যেটা বলছিলাম যে আপনি যে কাজই করেন না কেন সব কাজের পিছনে দুটো শক্তি কাজ করে, একটা হচ্ছে পজিটিভ শক্তি আর একটা হচ্ছে নেগেটিভ শক্তি। এবং দুটো শক্তির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো নেগেটিভ এনার্জি। দেখেন, ভালো জিনিস খুব ধীর গতিতে হয়, নেগেটিভ জিনিস খুব দ্রুত হয়, কিন্তু নেগেটিভ জিনিস ক্ষণস্থায়ী আর পজিটিভ জিনিস দীর্ঘস্থায়ী। নেগেটিভ জিনিস জীবনের ক্ষতি করে, পজিটিভ জিনিস জীবনের উন্নতি করে। এই নেগেটিভ জিনিস আমাদেরকে সব সময় তাড়িত করে, সব কাজে কর্মে সব ক্ষেত্রে। আপনি একটা কাজ শুরু করেন, সাথে সাথে আপনার মধ্যে চিন্তা আসবে, আমি যে কাজটা করছি এটা কি হবে কি না, চিন্তা আসে। এটাই হচ্ছে নেগেটিভ এনার্জি। আপনি একটা কাজ করতে গেলে আপনি হতাশ হয়ে গেলেন, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি। আপনি টেন্স হয়ে গেলেন, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি। তার মানে সব সময় আপনাকে নেগেটিভ এনার্জি আপনাকে কি করছে, আপনাকে একটা চাপের মধ্যে রাখে। ইংলিশে এটাকে বলে নেগেটিভ এনার্জি। এটাকে আমাদের ধর্মীয় ভাষায় বলে শয়তানের শক্তি, হিন্দু ভাষায় বলে দেবের শক্তি, হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রে এটাকে বলে শনি বা রাহু। কিন্তু মূল কথা হচ্ছে এটা একটা নেগেটিভ এনার্জি, অর্থাৎ যেটা আমাকে সব সময় অস্থির, ব্যতিব্যস্ত করে রাখে। টাকা আপনার পকেটে নাই, আপনাকে অস্থির করে রাখে, টাকা নাই কেন, আমি কিভাবে চলবো। আপনার পকেটে টাকা আছে, তখন আপনাকে অস্থির করে রাখে, এত টাকা যদি চোরে চুরি করে নিয়ে যায় তাহলে আমি কেমন করে চলবো। তার মানে এই নেগেটিভ এনার্জি আপনাকে সব সময় অস্থির করে রাখে। এই নেগেটিভ এনার্জি থেকে কিভাবে আপনি নিজেকে রিমুভ করা যায় সেটার একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দেই। সেটা হলো, গত প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের চারপাশে কিছু ন্যাচারাল জিনিস আছে যেগুলো নেগেটিভ এনার্জিকে রিমুভ করে। যেমন কাজে বের হওয়ার সময় আপনি কি করবেন, গত প্রোগ্রামে বলেছিলাম, যারা শোনেননি আমাদের লাস্ট লাইভের ভিডিওটা দেখবেন, সেখানে বলা আছে। নাক ডাকলে কি করবেন সেটাও বলা আছে এখানে। তো যাই হোক, আমাদের আশেপাশের অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না, খুব উপকারে আসে। কারণ পৃথিবীতে সব সমস্যারই সমাধান সৃষ্টিকর্তা দিয়েছেন, সমস্যাও দিয়েছেন, সমাধানও দিয়েছেন।
আমাদের একটা কমন একটা জিনিস আছে, আমরা সবাই সেটাকে ব্যবহার করি, রান্নায় ব্যবহার করি, খাওয়া দাওয়ায় ব্যবহার করি, রূপচর্চায়ও ব্যবহার করি। সেটা হচ্ছে হলুদ। হলুদ হলুদ হচ্ছে অসম্ভব অসম্ভব উপকারী একটা জিনিস। অনেক কিছুর উপকারে আসে, আমি এত কিছু বলবো না এখানে, শুধু একটাই বললাম, নেগেটিভ এনার্জি। আরো অনেক কিছু উপকারে আছে, যদি জানতে চান, কারো যদি প্রয়োজন হয় আমাকে রিং করেন, বলবো, সব বলা যাবে না এখানে। তো যাই হোক, যারা খুব নেগেটিভ এনার্জি দ্বারা তাড়িত আছেন, কাজ করতে অসুবিধা হয়, অফিসে যেতে অসুবিধা হয়, সারাদিন ডিপ্রেশনে থাকেন, যারা ডিপ্রেশনে থাকেন না তাদের জন্যও ভালো। এটা ব্যবহার করলে তাহলে আরো মোর অ্যাক্টিভ হবে। আপনার যারা খুব ডিপ্রেশনে থাকেন, অর্থনৈতিক সাফল্য আসে না, কাজকর্মে মন বসে না, হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়ে যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি না, আমি লিঙ্কটা বলছি আপনাকে, লিঙ্ক। পৃথিবীর সব কিছুর সাথে সব কিছুর লিঙ্ক আছে। কেউ বিশ্বাস করেন না করেন তাতে পৃথিবীর কিছু আসে যায় না। হ্যাঁ, আপনি বিশ্বাস করলেও পৃথিবীর কিছু আসে যায় না, না বললেও কিছু আসে যায় না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমাদের দেশে কিছু প্রোগ্রেসিভ আছে, তারা সবকিছুতে খালি কুসংস্কার খোঁজে, কুসংস্কার কুসংস্কার। তো একদিন এক ভদ্র লোক আমার সাথে আমার অফিসে বসে, ভদ্র লোক না, এক ভদ্র মহিলা আমার অফিসে বসে এই হাতের আংটি নিয়ে, এই যে স্টোন পরা আংটি পরে না অনেকে, আমার হাতে অবশ্য নাই, অনেকে পরে, তো স্টোন নিয়ে কথা হচ্ছিল। তখন তিনি বলছিলেন এটা একটা কুসংস্কার, এগুলো পড়তে হয় না। আমরা এই আধুনিক যুগে, আমরা এই সাহিত্যের জগতে, লিটারেচারের জগতে, জ্ঞানের জগতে, বিজ্ঞানের জগতে আমরা যদি এখনো কুসংস্কারচ্ছন্ন যদি হই, তাহলে এটা কেমন করে হয়, আমাদের প্রগতি অন্তরায় হয়ে যাবে। তা আমি চুপ করে শুনলাম। আমি আর তার সাথে বিতর্কে জড়ালে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন, কারণ তিনি তো আমার অফিসে এসছেন, আমি তো তার সাথে বিতর্কে জড়াতে পারি না। আমি তাকে বললাম যে আপনি তো এত কথা বললেন, আপনার আঙ্গুলে এই পাথরটা কেন, আর আপনার কপালে এই টিপটা কেন? আপনি যদি কুসংস্কারেই না ভোগেন, তাহলে আপনি চিন্তা করেন, আপনার আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, বা আপনি যদি সৃষ্টিকর্তা নাই বিশ্বাস করেন, নাস্তিকও যদি হন, তাহলে আপনার যে রূপ আছে এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপ, এইটাই আপনি মনে করেন। তাহলে আপনি টিপ পরে আপনার সৌন্দর্য বাড়াতে চান কেন? আর আংটি, আপনার হাতে আংটি কেন? তখনই আমতাম, না না, এটা একটা একটা বিষয় আছে না, সবকিছুরই তো একটা বিষয় আছে। হ্যাঁ, বলার সাথে করার একটা এরকম মানে গোজামিল দেওয়া, তখন কথা বলছিলেন। তো সেই জন্য মানুষে কি বললো ওইটা কান দিবেন না। আপনি কি করছেন, আপনার কোনটাই উপকার হচ্ছে, আপনি সেটাই আপনি করবেন। কারণ পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের 700 কোটি রকম চিন্তা। আপনি কারো মন রক্ষা করে আপনি চলতে পারবেন না। আপনি আগে নিজের মনকে রক্ষা করেন। তো যেটা বলছিলাম, এই যে এরকম টেনশনে ভোগেন, আপনার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসতেছে না, আপনি সবসময় মন মরা থাকেন, কাজকর্ম ভালো থাকে না, আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনাকে কি করবে, একটা পোখরাজ দিয়ে দিবে। পোখরাজ মানে ইয়েলো কালার দিবে, ইয়েলো কালারের আংটি দিবে। ইয়েলো কালার, এই যে স্টোন ব্যবহার করেন, স্টোনের আসলে ও তো কাঁচ বা পাথর জাতীয়, ওটার আসলে উপকারটা হচ্ছে ওই কালারের, রঙে উপকার হয়। ইয়েলো কালার হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স বাড়ায়। ইয়েলো কালার, যত ইয়েলো কালার আপনি ইউজ করবেন, আপনার সেলফ কনফিডেন্স তত বাড়বে, বৃদ্ধি পাবে। এই জন্যই ব্যবসা বাণিজ্যের সাথে যত ইয়েলো কালারকে আপনি ইউজ করবেন, তত আপনার কি হবে, ওই ব্যবসার সাথে আপনার সেলফ কনফিডেন্স তত বৃদ্ধি পাবে। কারণ সেলফ কনফিডেন্স না হলে আপনার ব্যবসা ভালো হবে না, ভয়ে থাকলে কোনোদিন ব্যবসা হয় না। সেই জন্য দেখবেন চাইনিজ হোটেলগুলোর মধ্যে দেখবেন হলুদ রং, কারণ চাইনিজরা এগুলো খুব মেনটেন করে, চাইনিজ মিথোলজিতে এই বিষয়গুলো আছে। তো যাই হোক,
এই ডাক্তার যদি আপনার একটা পোখরাজ দিতে বলে, পোখরাজের রিয়েল পোখরাজের কিন্তু অনেক দাম। আমাদের এখানে যা পাওয়া যায় ওগুলো রিয়েল না, আপনার রিয়েল পাওয়া যায় হচ্ছে হলো আপনার সে কি বলে শ্রীলঙ্কায় রিয়েল পোখরাজ পাওয়া যায়। একটা রিয়েল পোখরাজের দাম 60-70-1 লাখ টাকা দাম। তো এত দাম দিয়ে তো কেনা সম্ভব না। আপনি পকেটের মধ্যে একটা হলুদ রেখে দিবেন, ওই পোখরাজের যে উপকার ওই একটা হলুদের সেই সেম উপকার হবে। তার কারণ পোখরাজের কালারও হলুদ, আর আপনি পকেটে যেটা রাখবেন সেটার কালারও হচ্ছে হলুদ। তবে মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয়। হলুদ আবার 3 রকম আছে, একটা হলুদ কালার, একটা হচ্ছে একটু গোলাপি কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। 3টা কালার, এর মধ্যে ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে খুব ভালো। তো যাই হোক, তো যেটা বলছিলাম আমরা মূল কথায় আসি, কথা থেকে অন্যদিকে চলে গিয়েছিলাম, পোখরাজে চলে গিয়েছিলাম আমরা। যাদের কেনার সামর্থ্য নাই ইয়েলো পকেটে রাখবেন, কোনো কাজে যাবেন পকেটে এটা রাখবেন। যাই হোক, যেটা বলেছিলাম যে হলুদ, যারা এই সেলফ কনফিডেন্সের অভাব, যারা ডিপ্রেশনে ভোগেন, যাদের কাজকর্ম করতে ইচ্ছে করে না, অলসতা যাদের ভিতরে বাসা বেঁধেছে, তার মানে কি আপনার ভিতরে নেগেটিভ এনার্জি বাসা বেঁধেছে। নেগেটিভ এনার্জি তাড়ানোর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে হলো আপনার এই হলুদের গুঁড়া ব্যবহার। কিভাবে ব্যবহার করবেন? প্রতিদিন গোসলের সময় বালতিতে 1 চিমটে দিবেন, বেশি আবার দিবেন না, 1 চিমটে দিবেন, দিয়ে ওইটা দিয়ে শাওয়ার নেবেন প্রতিদিন। কতদিন নেবেন আই ডোন্ট নো, সেটা আমি জানি না। প্রতিদিন এরকম বেশি দিবেন না, 1 চিমটে, মাত্র 1 চিমটে দিয়ে প্রতিদিন আপনি শাওয়ার নেবেন। অনেকে দেখবেন সারা বডিতে ইয়েলো মানে হলুদ লাগায়, অনেকে লাগায় অভ্যাস, তারা অবশ্য বিউটিফিকেশনের জন্য হয়তো লাগায়, শাড়ির সাথে ম্যাচ করে কালার ইউজ করে। যাক, সেটাও ভিন্ন প্রসঙ্গ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যেটা বলছি যে যারা এরকম নেগেটিভ এনার্জি দ্বারা তাড়িত হচ্ছেন, যাদের ভিতরে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করছে, তারা যদি প্রতিদিন এইভাবে ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার ভিতরে নেগেটিভ এনার্জিগুলো বের হয়ে যাবে এবং বাইরের থেকে নেগেটিভ এনার্জি ঢোকা প্রোটেক্টেড হয়ে যাবে। তাহলে এটা একটা সুন্দর টিপস, খুব ভালো টিপস। কারণ আপনার বডির ভিতরে যত বেশি টক্সিন তৈরি হয়, আপনার নেগেটিভ এনার্জি তত বেশি তৈরি হয়। আর ইয়েলো ইউজ করলে আপনার এই টক্সিন বডির থেকে বের হয়ে যায়, কমতে থাকে। আপনি যদি আরো বেশি যদি এইটাকে ইউজ করতে চান, তাহলে মাঝে মাঝে, আবার রেগুলার করবেন না, তাহলে আবার কিন্তু ক্ষতি হবে। মাঝে মাঝে সকালবেলা 1 গ্লাস গরম পানিতে হালকা একটু হলুদ দিয়ে খেয়ে নেবেন। রেগুলার করবেন না, সপ্তাহে 1 দিন যদি এভাবে করেন, মাসে 4 দিন, তাহলে আপনার ভিতরে টক্সিন, এই যে আমরা খাচ্ছি যাচ্ছি, এই যে নেগেটিভ চিন্তা করছি, তার ফলে আপনার ভিতরে যে টক্সিন তৈরি হয় সেটা বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ব্যবহার করলে হবে। আমি এতক্ষণ তো সেটাই বললাম, আপনার খেয়াল কোথায়? সেটাই। 3 ধরনের হলুদ আছে, তার মধ্যে আমরা কোনটা গাটওয়ালা হলুদটা ইউজ করি, মানে যেটা কালার হচ্ছে ইয়েলো, ওই সেটাকেই আমি বলছি। সেজন্য তো আপনাকে বারবার বলছি গুঁড়া হলুদ, গুঁড়া হলুদ। আপনি বাজার থেকে গুঁড়া হলুদ কিনে নিয়ে আসবেন, ভেজাল ছাড়া। ভেজাল হলে কিন্তু হবে না। আপনি মাটি কিনে এনে মাটির গুঁড়ো পানি দিবেন, গায়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে খাঁটি হতে হবে। হলুদ হলুদ কালার যেটা রেডিশ কালার, সেটা না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকের অনেক কথা বললাম, 10 মিনিট সময় বেশি নিয়েছি।
আর মাত্র 5 মিনিট সময় দেব। এইটা নিয়ে কারো যদি কোনো এই টিপস নিয়ে কারো যদি কোনো আলোচনা থাকে, প্রশ্ন থাকে, করতে পারেন। মাত্র 5 মিনিট সময়, তারপরে আমি শেষ করব। আমাদের নিয়মিত প্রার্থনা হচ্ছে, এবারের প্রার্থনায় 205 জনের জন্য আমরা প্রার্থনা করেছি এবং আমাকে মেসেঞ্জারে অনেকে টেলিফোন করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে আমাকে জানান যে উপকার তারা পাচ্ছেন। এটা একটি সম্মিলিত আমাদের প্রয়াস। আপনারা যে উপকার পাচ্ছেন শুনে আমাদের খুব ভালো লেগেছে। আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করব। আর এই প্রার্থনা থেকে ফলাফল ভালো পেতে হলে কি করতে হবে, কিভাবে করতে হবে আমি ফেসবুকে জানিয়ে দিয়েছি, সেগুলো করার চেষ্টা করবেন। আর সোমবারে আমি আবার অ্যাড দেব, আপনারা সবাই নাম দেওয়া শুরু করবেন। বুধবারের আগে যদি দিয়ে ফেলতে পারেন ভালো হয়, আমি সোমবার দিন দিয়ে দেব, আপনারা 3-4 দিন সময় পেয়ে যাবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলবেন, এখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। আপনি যদি আরেকজনকে বলেন, সে যদি উপকৃত হয়, তাহলে সেই উপকারের ভাগ আপনিও পাবেন। সবাইকে বলেন, সবাইকে নাম দিতে বলেন, সবাইকে আপনি উপকার করেন, আপনিও উপকৃত হবেন। আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রাণায়াম নিয়ে আলোচনা করলাম, টিপস বললাম, আজকের অনেক প্রশ্ন নিলাম আপনাদের। হলুদ লাগালে যদি অ্যালার্জি হয় তাহলে কিছু করার নেই, এটার সমাধান কিছু করার নেই। অ্যালার্জি হলে তো এটা অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখা যেতে হবে সাবস্টিটিউট কি আছে সেটা আপনাকে দেখতে হবে। এই ইয়েলো কালার ড্রেস পরলে তার জন্য ভালো হয় কিনা সেটা দেখতে হবে, সেটাতে তার অ্যালার্জি হয় কিনা দেখতে হবে। যদি না হয় তাহলে ইয়েলো কালারের ড্রেস পরাবেন, অথবা ইয়েলো কালারের রিস্টওয়াচ বেল্ট বা ইয়েলো কালারের চুড়ি, এগুলো পরাবেন বেশি করে। দেখতে হবে যে কোনটায় অ্যালার্জি এফেক্ট করে না, সেইটা পরাবেন আপনি ইয়েলো কালারের। আমার হয় উত্তর আপনি পেয়েছেন। না, আমি এটা জানি না গুড়ের সাথে খাওয়া যায় কিনা, আমি জানি না। আপনি গুড়ের সাথে খাবেন কেন? আপনার কষ্ট হয়, একটু কষ্ট করে খান। উপকার পেতে চান, একটু কষ্ট করে খান। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের নিয়মিত প্রোগ্রাম ক্রিয়েটিভ, শুক্রবারের ক্রিয়েটিভ, আর আমরা প্রার্থনা প্রোগ্রাম করে যাচ্ছি। আর বাচ্চাদের জন্য যে মেমোরি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আমাদের ফেসবুকে ঘোষণা আমরা দিয়ে রেখেছি। 100 জন নাম লিস্ট করলে আমি সেই প্রোগ্রাম করব। এছাড়া একটা মজার ঘটনা আমি বলে শেষ করি এই বাচ্চাদের মেমোরি ডেভেলপমেন্ট প্রোগ্রামের। একবার আমি তো সরকারি পর্যায়ে মাঝে মাঝে এগুলো করি, এনবিআর এ প্রোগ্রাম করি। একবার আমাকে শিক্ষা মন্ত্রণালয়ে নেওয়া হয়েছিল এই বাচ্চাদের মেমোরি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার জন্য। তাই তারা বলল যে আপনি বলেন কিভাবে কি করা যায়। তা আমি তাদেরকে প্রোগ্রামটা বললাম যে একসাথে আমি 2000 ছাত্রদেরকে আমি এটা শিখাতে পারবো। 2000 ছাত্র, যদি আপনার অডিটোরিয়ামে জায়গা হয়, অ্যাট এ টাইমে 2000 ছাত্র, এবং সময় মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। 2000 ছাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি তাদেরকে কিছু টেকনিক, কিছু প্রসেস হাতে কলমে শিখিয়ে দেব। তারা এটা প্র্যাকটিস করবে, বা আর কিচ্ছু করতে হবে না। কোনো মোটিভেশনাল প্রোগ্রাম লাগবে না। আমি মোটিভেশনে বিশ্বাস করি না। হ্যাঁ, আমি মনে করি প্র্যাকটিস করাটাই হচ্ছে প্র্যাকটিস, অ্যাট দ্য সেম টাইম মোটিভেশন।
মোটিভেশন হচ্ছে কি, আপনার পেটে ব্যথা হচ্ছে, আচ্ছা তাহলে পেটে ব্যথা যেন না হয় সেই চেষ্টা করুন, এইটাকে বলে মোটিভেশন। আপনার পড়তে মন চাচ্ছে না, তাহলে পড়তে যেন মন চায় সেই চেষ্টা করুন, এটাকে বলে মোটিভেশন। আমি এই মোটিভেশনে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনি পড়তে মন চায় না, তাহলে আপনি এইটা 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 করেন, তাহলে আপনার পড়াশোনায় মন বসবে। ক্রিয়েটিভ মেডিটেশন এইটা বিশ্বাস করে। এই জন্য ক্রিয়েটিভ মেডিটেশন এই তথাকথিত মোটিভেশনের থেকে একটু ডিফারেন্ট। আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবে, আপনি এইটা 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 করেন, তাহলে আপনার উপকার হবে। সেই জন্যই ক্রিয়েটিভ মেডিটেশনের আমাদের ফাউন্ডেশনের যত মেম্বার আছে তাদের ছেলেমানরা সব ফ্যান্টাস্টিক 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 রেজাল্ট করে, এবং সবগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার যেখানে ভর্তি হতে চায় সেইখানে, বিসিএস পরীক্ষা যেখানে চায় সেইখানে ভর্তি হতে পারে। এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মেডিটেশনের একটা খুব ভালো দিক, পজিটিভ দিক হচ্ছে এইটাই। মা কোর্স করলে, ফাদার কোর্স করলে ছেলের অটোমেটিক ভালো হয়ে যায়, হ্যাঁ, ছেলে অটোমেটিক ভালো হয়ে যায়। তা যাই হোক, শিক্ষা মন্ত্রণালয় এটা দিলাম। তা বললো যে 2000 লোককে কিভাবে আপনি করবেন। আমি বললাম যে আমাকে 6টা আপনার স্ক্রিন দিতে হবে, 6টা আপনার সরি 8টা স্ক্রিন দিতে হবে। 2 দেয়ালে 3টা 6টা স্ক্রিন থাকবে, আমার পিছনে একটা স্ক্রিন থাকবে, আর একেবারে ব্যাক স্টেজে একটা স্ক্রিন থাকবে। এই 8টা স্ক্রিন থাকবে। আমি লেকচার দিব মাত্র 2 থেকে 2.5 ঘন্টার। বলে কত খরচ হবে। আমি বললাম যে ওই 8টা স্ক্রিন যদি আপনি ভাড়া করে আনেন তাহলে আর কত খরচ হবে, হার্ডলি 50,000 টাকা। আর আপনার যদি থাকে তাহলে তো ভালো। আর আমি কোর্স করতে আসবো, আপনারা চাইলে দিবেন, না চাইলে আমার কোনো দরকার নেই, শুধু আমাকে একটু পানি টানি খাওয়ার ব্যবস্থা। পানি মানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এইটা, আর কিছু না, ফ্রি অফ চার্জ, কোনো কিছুই দিতে হবে না। তেনারা শুনে টুনে বললাম আচ্ছা তাহলে আপনার একটা প্রোগ্রামটা দেন, এটা তো খুব ভালো জিনিস। হ্যাঁ, তো প্রোগ্রামটা দিলাম। দেওয়ার কিছুদিন পরে যিনি এটা লিয়াজো মেনটেন করছেন তিনি বললেন যে 1000 কোটি টাকার প্রজেক্ট বাদ দিয়ে আপনার এই 50,000 টাকার প্রোগ্রাম তারা করবে, এটা কি কোনোদিন করে? আপনি যদি বলতেন এটাতে 25 লাখ টাকা খরচ হবে, তাহলে না চিন্তা ভাবনা করা যেতে পারে। এই হলো অবস্থা। তা আপনাদের যদি প্রতিষ্ঠান থাকে, ছাত্র যদি থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন, ফ্রি অফ চার্জ, আমরা কোনো চার্জ না। এরকম প্রচুর প্রোগ্রাম আমরা করেছি, ফ্রি অফ চার্জ আমরা করে দেব। ঢাকার বাইরে যদি থাকে আমাদের যাওয়া আসার ব্যবস্থা করতে হবে, যাওয়া আসা এবং থাকার ব্যবস্থা করতে হবে, সেটা আপনাদেরকে করতে হবে। এবং থাকার ব্যবস্থা মানে কি, কমফোর্টেবল জায়গা হতে হবে। হ্যাঁ, নিয়ে আপনি জঙ্গলের মধ্যে আমাদের ফেলে রাখবেন সেটা হবে না। হ্যাঁ, বাদ বাকি সাপোর্ট আমরা সব কিছু দেব। এবং হল রুম হতে হবে, অবশ্যই অবশ্যই এসি রুম হতে হবে, তা না হলে হবে না। এসি রুম হতে হবে, প্রজেক্টর হতে হবে। ম্যাটেরিয়ালস আমরা নিয়ে যাব, আমরা সবই ম্যাটেরিয়ালস ফটোশপে তৈরি করে, আমরা পাওয়ার পয়েন্টে আমরা তৈরি করে নিয়ে যাব, সেগুলো আপনাদের কিচ্ছু করতে হবে না। কিন্তু আপনাদের হল দিতে হবে, এবং মিনিমাম পার্টিসিপেন্ট 100 হতে হবে। 100-এর নিচে পার্টিসিপেন্ট হলে ইন্টারঅ্যাকশন ভালো হয় না, করলে আমরা ফ্রি অফ চার্জ করে দেব, কোনো অসুবিধা নেই। তো এই বলেই শেষ করি। অনেক কথা বললাম আজকের। আপনারা অনেকেই আজকে আমাদের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং আছেন। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 20 মিনিট সময় বেশি নিয়ে ফেললাম। আমি মনে হয় একটু বক বক বেশি করি। আপনাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে একটু ইয়ে করবেন, অ্যালার্ট করবেন যে আমি বেশি কথা বলছি, কথা সংক্ষিপ্ত করেন, তাহলেই সংক্ষিপ্ত করে ফেলবো, কোনো অসুবিধা নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আগামী শুক্রবার, আবার কথা হবে নতুন কোনো টিপস নিয়ে, আবার দেখা হবে নতুন কোনো প্রাণায়াম নিয়ে। এবং আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করি, দরকার হলে আপনার প্রশ্ন লিখে নিয়ে আসবেন যে এইটা করব। অবশ্যই প্রশ্ন হতে হবে আমাদের প্রাণায়াম নিয়ে, প্রাণায়াম বিষয়ে আমাদের জীবনমুখী বিষয়ভিত্তিক প্রশ্ন হতে হবে। এই বলেই আজকে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আছি ভালো,
আছি ভালো।